কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা যায়। তবে চালকের দক্ষতায় দুপুর ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে এয়ারক্রাফটটি। দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে। এ সময় বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরই ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। তখন বাম পাশে ল্যান্ডিংয়ের একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং ল্যান্ডিংয়ের প্রিপারেশন নিয়ে রাখি। তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না। তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয়। এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা। আমি তো আরো আগে কক্সবাজার গিয়েছি, কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে। তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। যখন ঘোষণা দিল ল্যান্ডিং করতেছে জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। আর আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দাবি পূরণে অন্তর্বর্তী সরকার সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। আবাসন সুবিধা নিশ্চিতকরণ সহ ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। তৃতীয় দিন দুপুর থেকে শুরু হয়েছে এই গণ অনশন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানায় প্রাক্তনরাও। কাল বিলম্ব না করে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রচণ্ড খরতাপের মধ্যে কাকরাইল মোড়ে বসে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র জামিল হোসেন সালমান। রোদ বৃষ্টির মধ্যেই দিন রাত মিলিয়ে এখানেই টানা অবস্থান তার। আবাসন ভাতা, হল নির্মাণের সেই ৩ দফা দাবির সঙ্গে যুক্ত পুলিশি হামলার বিচার। আছি, থাকবো বা আরও থাকবো। তো আমরা এই কারণে এখানে রাতেও আছি। আমাদের যে মূল দাবি বা অধিকার আদায়ের যে আন্দোলন, সেটা হলো আবাসন। জামিল নিঃসঙ্গ শেরপা নন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা খেসা উত্তাল কাকরাইলে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক আর শিক্ষার্থী। শুক্রবার তৃতীয় দিনে সেই অবস্থানে শিক্ষার্থী সমাগম আরও বেড়ে যায়। ধাপে ধাপে যোগ দেয় জগন্নাথের প্রাক্তনরাও। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনও একাট্টা এই দাবিতে। আমাদের এটা কোনো সরকারের বিরুদ্ধে দাবি না, আমাদের একটা প্রাতিষ্ঠানিক দাবি। 3 দিন ধরে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আসলে আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আসলে আমরা ঘরে বসে এটা আমরা আর মানতে পারছিলাম না। আমাদের রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের ছোট ভাইদের আবাসন সমস্যার সমাধান করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই ছাত্রদের যে আন্দোলনের জন্য ওনারা কোনো কর্ণপাতই করছে না। প্রধান বিচারপতির বাসভবনের সামনের এই সড়কে গুচ্ছ গুচ্ছ মিছিল, সমাবেশ আর স্লোগানে নিজেদের দাবির জানান দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দাবি পূরণে বিলম্ব করছে সরকার। স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে? তো নোবেল বিজয়ী হলে
অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। দাবিগুলো যদি পূরণের কোনো আশানুরূপ আমরা দেখতে পাই তাহলে এখানে আর কেউ থাকবে না। এটা 3 দিনের আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, এটা আমরা এখানে আসার আগে সমাধান করা সম্ভব ছিল। আমি বলবো এখানে গোয়ার্তমির কিছু নেই। তারা কোনোভাবে আমাদের এইগুলো দিকে তাকাচ্ছে না, আমাদের বৈষম্য স্বীকার করতেছে। দুপুর 3:30টার পর থেকেই শুরু হয় গণ অনশন কর্মসূচি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া এই অনশন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি। যে পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই গণ অনশন আমরা চালিয়ে যাব। শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অথবা অন্য খাতে ধাবিত করার জন্য কেউ যেন কোনো ধরনের সাবোটাজ করতে না পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি দিব। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই অন্তর্বর্তী সরকারকে ইতিবাচকভাবে দ্রুত সময়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজ রয়েছেন কাকরাইল এলাকায়। সবুজ, গণ অনশন কর্মসূচি এখন কোন পর্যায়ে? অনশনকারীরা কি বলছেন? মূলত বুধবার দুপুর 12টার পর থেকে এই আন্দোলন শুরু করেছেন। লং মার্চ টু যমুনা যে কর্মসূচি, আবাসন সহ 4 দফা দাবিতে, এবং এটি বুধবার থেকে বৃহস্পতিবার থেকে আজকে শুক্রবার এখন সন্ধ্যা নাগাদ পর্যন্ত পৌঁছেছে, এবং এই পর্যায়ে এসে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং এখন মূলত যেটি হয়েছে, যেই জায়গায় বলছিলাম যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং এই পর্যায়ে এসে 3:45 দিকে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিটি থেকে গণ অনশন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এখানে 50 জনেরও বেশি শিক্ষার্থী, জগন্নাথের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তারা গণ অনশন কর্মসূচিতে বসেছেন। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন। এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী, প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে এদিকে মূলত হেয়ার রোডের যে মুক্তি রয়েছে সেটির বা পাশে মৎস্য ভবন পর্যন্ত, এবং পেছনের দিকে অর্থাৎ ডান পাশের দিকে কাকরাইল মোড় পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি আদায় যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এবং গণ অনশন কর্মসূচি চলতেই থাকবে। যদিও এখন পর্যন্ত তারা বলছেন যে তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই দাবিতে আন্দোলন শুধু আজকে নয়, এই দফায় নয়, আরও বিভিন্ন সময়ে এই আন্দোলন জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছেন, কিন্তু তাদের যে যৌক্তিক দাবিতে আন্দোলন কখনো মানা হয়নি। এইবার তারা দাবি না মানা পর্যন্ত তাদের যে অবস্থান, অনশন, সেটি থেকে সরবে না। কর্মসূচি চালিয়ে যাবে। ধন্যবাদ সবুজ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেপ্তারে 48 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বলছে, আসামি গ্রেপ্তার বিষয়ে অর্থের লেনদেন ও রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন। দ্রুতই গ্রেপ্তার হবেন কিলিং মিশনের সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ভাই, কারো সহপাঠী, সবার কণ্ঠে ক্ষোভ, চোখে বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। সন্তান হত্যার বিচার চান তারা। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। তারা তাদেরকে কেন লুকাচ্ছে? উদ্দেশ্যটা কি? তারা প্রহসন চালাচ্ছে, প্রহসন। তারা টাকার বিনিময়ে লাশের লেনদেন করে। আমার বন্ধুকে নিয়ে রাজনীতি হয়, অথচ তার বিচার হয় না। এই সাম্যের মতো বড় কলেজওয়ালা যোদ্ধাদের জন্য আপনারা যে গদিতে বসতে পেরেছেন, সেই গদি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য হত্যাকারীদেরকে ধরতে হবে।
পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একদল দেখা গেছে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমে গিয়েছে। তারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে পাবলিকলি তারা শো করছে না। 10-15 জনের মধ্যে মাত্র 3 জনকে ধরা হলো, 3 জনের মূলা ঝুলানো হলো, তাও তারা প্রধান আসামি না, এবং তারপরেও মানে পুরস্কৃত করা হচ্ছে পুলিশদেরকে। শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে। তাকে ধরে নাই, পুলিশ পুরস্কার পাইতেছে। অপরাধীদের ধরতে 48 ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। তারা তাদের জায়গা থেকে বলছে, আপনারা জানেন যে আমরা কিন্তু সারা রাত ধরে আমরা কিন্তু কাজ করি, রাজনৈতিক কোনো পেশা নেই। এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক পেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে রবিবার সকাল থেকে ফের আন্দোলন। আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব, এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ঢাবি শিক্ষার্থী সাম্য। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাই সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কারো স্বার্থে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচন দেয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল সুষ্ঠু নির্বাচন আয়োজন। জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে খুলনায়। বিকেলে প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। সেমিনারে অংশ নিয়েছেন খুলনা ও বরিশালের বিভিন্ন জেলার তরুণরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অতিথিরা তারুণ্যের ভাবনা নিয়ে আলোচনা করেন। খুলনায় চলছে বিএনপি তারুণ্যের সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানাচ্ছিলাম এই বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, সেমিনারে এই মুহূর্তে বক্তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। নানা ধরনের বক্তা তাদের বক্তব্য এখানে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ নানা ধরনের উপস্থাপনা করেছে। আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণকারী রয়েছে মূলত বরিশাল এবং খুলনা বিভাগের
বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণরা, অর্থাৎ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল। বিএনপির এই 3টি সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই সেমিনারটি দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আপনি জানেন যে আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমদ সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, বিএনপির যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে যে যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন তরুণরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এই তরুণদের হাতে থাকবে দেশ। এই তরুণরা যদি সঠিকভাবে দেশের নেতৃত্ব দিতে পারে তাহলে এই দেশ যাবে সঠিক পথে। অর্থাৎ বিএনপি ঘোষিত যে 11 দফা, যে 31 দফাটি রয়েছে, সেই 31 দফাগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই 31 দফার বাইরেও যে সমস্ত বিষয়গুলো আরও সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, সেই বিষয়গুলো বলেছে। এবং আজকের সেমিনার স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক অধিকার। মৌলিক অধিকার যেহেতু একটি বড় বিষয়, সেহেতু এই বিষয়টি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যারা অতিথিবৃন্দ রয়েছে তারা মনে করছেন যে যেসব তরুণরা এখানে উপস্থিত হয়েছে সেই সব তরুণরা এখান থেকে ফিরে যে এই ভাবনাগুলো দলের মধ্যে যে ছোট ছোট দলগুলো রয়েছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, তাদের মধ্য দিয়ে তারুণ্যের এই উদ্যাপনা এবং তরুণরা কিভাবে দেশ পরিচালনা করতে পারে সেই বিষয়গুলো ছড়িয়ে দেবে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। ইসলামী সংস্কৃতির বিকাশ ও অপসংস্কৃতি রোধে ডক্টর আজম ওবায়দুল্লাহ আজীবন কাজ করে গেছেন। স্মরণ সভায় একথা বলেছেন জামায়াত নেতারা। সকালে রাজধানীর গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে ছিল স্মরণ সভা। আয়োজনে ছিল দেশীয় সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আজম ওবায়দুল্লাহ দেশীয় সংস্কৃতি বিকাশে বড় ভূমিকা রেখেছেন। আমরা যারা তার সহকর্মীবৃন্দ, তার জীবনের ভালো ভালো কাজের এই প্রবন্ধ, এই কবিতা, আমি ওই হাতে লেখা কবিতা প্রবন্ধ বলছি না, আমি কাজের বাস্তব কবিতা বলছি। সেই কবিতাগুলো যেন মন দিয়ে বুঝি, পাঠ করি, অনুসরণ করি, আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ তাআলা যে ঘাটতিটা পড়েছে এটা যেন পূরণ করে দেন। পরিবারকে যেন আল্লাহ সবরে জামিল আতা করেন। নারীর প্রতি বৈষম্য দূর ও নারীর সাম্যতা রক্ষায় সচেতনতা তৈরিতে আয়োজিত হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সব ক্ষেত্রে নারীর ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রগতিশীল একাধিক নারী, শ্রমিক, সাংস্কৃতিক, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের আয়োজনে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর গানসহ নানামুখী আয়োজনের মাধ্যমে নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে নারীর ভূমিকাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সেই সাথে বর্তমানে ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে হয়ে গেল নারী সমাবেশ। বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা শিরোনামে সর্বস্তরের নারী সমাজ এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর একটি গোষ্ঠী নারীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নারী সমাজকে হেয় করার চেষ্টা করছে। এ সময় নারী অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আর অব্যাহত নারী নিপীড়ন, অপমাননা, লাঞ্ছনা, ধর্ষণ ও কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। আজকে যে স্বাধীনতা পাওয়ার কথা ছিল, যে সম অধিকার পাওয়ার কথা ছিল, সেই অধিকার আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিশ্চিত করতে পারেননি। গার্মেন্টসে আমরা যখন যাই তখন দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে নারী শ্রমিক আছে, কিন্তু সেই নারী শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে আসলে কোনো ধরনের তোয়াক্কা ওই মালিকরা করে না।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ইব্রাহিম ফকির ও মোকসেদ ফকিরের মাঝে বিরোধ চলছিল। সকালে ইব্রাহিমের লোকজন প্রতিপক্ষের জমিতে মাছের ঘের কাটতে গেলে মোকসেদ ও তার অনুসারীরা বাধা দেয়। প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় আহত হয় অন্তত 7 জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। রাত্রি আমরা আলোচনা শুনছি যে ওরা সকালবেলা আমাদের সাথে গন্ডগোল করবে। যার যার মতন শেষে কাজ বাজ করতেছে, কেউ ঘুমে আছে সকালবেলা, হঠাৎ তাই সে আমাদের উপর আক্রমণ করছে। বাড়ি এসে ডাকছে, বাইরে এলে ধরেন কোপ দিয়েছে সবাই। পরে কোপ দেওয়ার ফাঁকা তোকে জায়গা তোরা দিবি না, জানো আমরা জোর করে নেবো। দেখি আহত বলতে স্পিড লাগছে, ইটটা ঢেলাঢেলি করছে, তো গুরুতর আহত কেউ নাই। কারো হয়তো পায়ে, কারো হয়তো গায়ে, এরকম উভয় পক্ষে মনে হয় 5-6 জন আছে। দর্শক, এই মুহূর্তে ফারাক্কা দিবস উপলক্ষে রাজশাহীতে কথা বলছেন পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যেটা উচিত ছিল এবং জিয়াউর রহমান সেটা তুলেছিলেন। কাজে আমাদের এই যে ইতিহাস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এটা বলতে চাই, কারণ এই বইটা এই ফাঁকে আমি একটু দেখে নিয়েছি, অনেকগুলো তথ্য আমি সেখান থেকে পেলাম। এবং আমি আমাদের যে আজকে প্রধান বক্তা ইফতেখারুল আলম মাসুদ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কথায় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ফারাক্কা বাঁধকে ফারাক্কা বাঁধ বলেননি, তিনি বলেছেন মরণ বাঁধ। এই মরণ বাঁধ চিহ্নিত করা, এটা আমরা যখন নাকি ক্ষতির কথা বলছি, সেটা আমাদের মনে রাখতে হবে। আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আছি, আমার কোনো যোগ্যতা নাই আজকের মিটিংয়ে মানে প্রধান অতিথি হওয়ার, তবুও আমি আসার আগে আমি আমাদের কর্মকর্তাদেরকে বলেছিলাম যে আমাদের ফারাক্কার কারণে কি ক্ষতি হয়েছে মৎস্য মানে সম্পদে, সেটা আমাদেরকে একটি তথ্য দেয়। তখন জানা গেল বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র, যেটা ময়মনসিংহে আছে, সেখানে ডক্টর শরীফুল বলে একজন গবেষক ছিলেন, উনি এখনো উনি একটা তথ্য দিয়েছেন। আমি কিছু তথ্য শেয়ার করতে চাই, কারণ যত তথ্য আপনারা দিচ্ছেন ওখানে কৃষির কথা আছে, মৎস্যটা একটু কমার মধ্যে আছে, গবাদি পশুর কথা বলতে গেলে না। তো কাজে আমার মনে হয় যে এগুলো নিয়ে আসা দরকার। এখানে যেটা দেখা যাচ্ছে যে ফারাক্কা বাঁধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়াই নদীর মাধ্যমে লবণাক্ততার অনুপ্রবেশ বেড়ে গেছে। প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের বক্তব্য শুনছিলাম সরাসরি। পাবনার আটঘরিয়ায় বিএনপি জামায়াতের সংঘর্ষের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। সকালে পাবনা চাটমোহর আঞ্চলিক মহাসড়কের দেবোত্তর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন বাতিল ও জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। এ সময় দুই দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আনুষ্ঠানিকভাবে কমিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে এনসিপির নেতারা আশা করেন যুব সমাজকে সাথে নিয়ে নতুন এই সংগঠনটি দেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে কাজ করবে। নতুন দেশে যুব সমাজ লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেও দাবি করেন এনসিপি নেতারা। বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের যুবকদেরকে তথ্যে, এই দেশের যুবকদেরকে
বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে। পৌষিনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে পৌষিন ঠেকাতে রাতভর বিজিবির সাথে পাহারা দেন স্থানীয়রাও। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের পৌষিন রোধে গত রাত থেকেই নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। গভীর রাতের নীরবতা ভেঙে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে। দেশীয় অস্ত্র হাতে নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে ছুটে যায় পার্শ্ববর্তী গ্রামের মানুষ। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। স্থানীয়রা জানায় গতকাল রাত থেকেই সীমান্তে টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। মাঝরাতে সীমান্তের ওপার থেকে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ, এমন খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। উত্তেজিত জনতা পুশিন ঠেকাতে বিজিবি সদস্যদের সাথে সতর্ক অবস্থান নেয়। ভারত থেকে কিছু মুসলমান পাঠাই দিবে, এই সুবাদে আমাদেরকে স্মরণ করছে। আমাদের গ্রামে মাইকিং করে আমাদের এলাকার জনগণ জমায়েত করে সেটা আমরা বিজিবির পাশে ছিলাম সারা রাত্র। মধ্যরাত্রে আমরা মাইকিংয়ের মাধ্যমে শুনতে পাই যে বিজিবি মাইকিং করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে। সব মানুষ টাকা লইয়া জমায়েত করে সেটা সারা বর্ডারে আমরা গ্রাম করে রাখছি সারা রাত। বিজিবির 25 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের পুশিন করবে বিএসএফ, এমন গোপন তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিলেন তারা। পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুশিন হয়নি। অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে বিজিবি সদস্যরা। বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং পুশিং সম্বন্ধে আমরা প্রচুর সতর্কতা যাতে ডিউটি পালন করতেছি। দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে ডিউটি পালন করে যাচ্ছি। রাতভর উত্তেজনার পর সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক বিজয়নগর সীমান্তে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়নে সাভারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নেতাকর্মীরা বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে দেশ ও জনকল্যাণে নেয়া 31 দফা উল্লেখ করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের দাবি জানান। অনুষ্ঠিত হল বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্মরণে জীবন আলেখ্য দোয়া মাহফিল। সকালে দ্য বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে বিয়াম অডিটোরিয়ামে ছিল এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আবুল ফায়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সেখানে তারা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হয়। শরীরের অসুস্থতা, বার্ধক্য যাই থাক না কেন, 18 মে পর্যন্ত বাড়ানো হলো ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি। বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে বিষয়টি জানান পাক পররাষ্ট্রমন্ত্রী এস সাকদার। এর আগে একই দিন দুই প্রতিবেশী সামরিক বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়, যেখানে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয় দুপক্ষ। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। গেল সোমবার হটলাইনে যোগাযোগ করেন ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা। এতে 14 মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। 4 দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর 10 মে প্রথম দফায় কথোপকথন হয় দুই দেশের সামরিক বাহিনীর মাঝে। মসজিদ পরিদর্শন করলেন ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট যান জায়েদ গ্র্যান্ড মস্কে। ট্রাম্পের দাবি তার জন্যই বন্ধ রাখা হয়েছিল মসজিদের নিয়মিত কার্যক্রম, যা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক আখ্যা দেন তিনি। আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের শেষ গন্তব্যস্থল সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট।
পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন ট্রাম্প, প্রবেশ করেন মসজিদের ভেতরেও। এ সময় রীতি মেনে জুতা খুলে নামাজের জায়গায় যান তিনি। ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান। ট্রাম্পের দাবি, তার জন্য প্রথমবারের মতো বৃহস্পতিবার বন্ধ ছিল আবুধাবিতে অবস্থিত মসজিদটির কার্যক্রম। এ ঘটনাকে নিজেরও যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক উল্লেখ করেন তিনি। স্থাপনাটি খুবই সুন্দর, অবিশ্বাস্য একটি সংস্কৃতি। সম্ভবত এবারই প্রথম তারা মসজিদ বন্ধ রেখেছে। এটা যদি সত্যি হয় তাহলে তা যুক্তরাষ্ট্র ও আমার জন্য সম্মানের। অসাধারণ অভ্যর্থনা পেলাম। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, এমনকি এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে রয়েছে জনপ্রিয়তা, যার নির্মাণ কাজ 1996 সালে শুরু হয়ে 2007 সালে শেষ হয়। মসজিদ প্রাঙ্গণে অবস্থিত আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কবর। সেখানে একযোগে নামাজ আদায় করতে পারেন 40,000-এর বেশি মুসল্লি। এর আগে 2015 সালে সংযুক্ত আরব আমিরাত সফরে মসজিদটি পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।